সালামু আলাইকুম। সারা বিশ্বের সকল আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। প্রথমেই মধ্যপ্রাচ্যের সংবাদ। কাতারের দোহায় আরব ইসলামিক জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকে কাতারের রাজধানীতে হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা এবং কাতারের পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হবে। কাতারের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাতে হবে। একই সাথে আমি মনে করি ইসরায়েলের ওপর অর্থনৈতিকভাবেও চাপ প্রয়োগ করা উচিত। কাতারের বৈঠকে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে এবং ইসরায়েল গত 9 মাস ধরে সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইতিহাসে খুবই বিরল ঘটনা হলো একজন আলোচককে হত্যা করা আর একজন মধ্যস্থতাকারীকে লক্ষ্যবস্তু বানানো, এক নজিরবিহীন উদাহরণ। আমি এবং সমগ্র সিরিয়ার জনগণ বর্বর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো কাতারের পাশে আছি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না। কাতারের বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ইসরায়েলকে শত্রু আখ্যা দিয়ে বলেন, আমাদের অবশ্যই শত্রুর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, যেন তারা যে কোনো আরব রাষ্ট্রকে সমুদ্র থেকে উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। এর জন্য প্রয়োজন শক্তিশালী সিদ্ধান্ত, যা প্রত্যেক আক্রমণকারীকে থামানো যায় এবং যে কোনো দুঃসাহসী ব্যক্তি দুইবার চিন্তা করে। ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ আল সুদানি বলেছেন, কোনো আরব বা ইসলামী দেশের ওপর আক্রমণকে সকল দেশের জন্য হুমকি হিসেবে বিবেচনা করার প্রস্তাব করছি। এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, আমেরিকার ইসরায়েলের চেয়ে ভালো আর কোনো মিত্র নেই এবং ইসরায়েলেরও আমেরিকার চেয়ে ভালো আর কোনো মিত্র নেই। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে বৈঠক করব এবং ভবিষ্যতে কী হতে পারে তা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যা হয়েছে হয়ে গেছে, আমরা এটি নিয়ে খুশি না, তবে সামনে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে হবে। এদিকে দোহায় ইসরায়েলি হামলায় টার্গেট হওয়া হামাস নেতা জীবিত রয়েছেন। ইসরায়েলি হামলায় দোহায় লক্ষ্যবস্তু হওয়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনও প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হয়েছেন। তাকে জীবিত ও সুস্থ দেখা গেছে। এবারে তুরস্কের সংবাদ। তুরস্ক দেশীয়ভাবে নকশা করা পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এতে আধুনিক প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হবে, যেখানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। ডোমেস্টিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডেভেলপমেন্ট কল নামে এই উদ্যোগটি ঘোষণা করেছে তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, পাশাপাশি স্থানীয় শিল্প খাতকে আহ্বান জানানো হয়েছে উন্নত রিঅ্যাক্টরের নকশা প্রস্তাব দেওয়ার জন্য। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে স্মল মডিউলার রিঅ্যাক্টর উন্নয়নে, যা তুরস্কের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং 2053 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমন লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এদিকে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হিসেবে গাজা সিটি দখল করতে ইসরায়েলি সেনাদের প্রায় 6 মাস সময় লাগবে, তবে পুরো শহরকে সম্পূর্ণভাবে পরিষ্কার বা মানুষমুক্ত করতে এর চেয়েও বেশি সময় লাগবে। পশ্চিম অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার হেন্ডারসন শিপইয়ার্ডে নির্মিত প্রতিরক্ষা স্থাপনা যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে। অকুশ চুক্তির অংশ হিসেবে অস্ট্রেলিয়া 20 বছরের পরিকল্পনায় এ ঘাঁটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এজন্য প্রায় 12 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা 8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, বর্তমান বিশ্ব এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তিনি একে তুলনা করেছেন 1918, 1945 অথবা 1989 সালের মুহূর্তগুলোর সাথে, যখন বৈশ্বিক ইতিহাসে বড় ধরনের পরিবর্তন ঘটেছিল। তিনি আরও বলেন, আমরা এখনও জানি না বিশ্ব কোন পথে যাচ্ছে। এই ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।